তাহলে এখন আমরা আমাদের প্রথম টপিকে চলে যাই, সেটা হচ্ছে রক্ত। তাহলে এখন রক্তে প্রথমে যা যা আছে সেটা হচ্ছে আমাকে আগে জানতে হবে রক্ত কি। ঠিক আছে, রক্ত কি আমরা জানি, রক্ত হচ্ছে এক ধরনের টিস্যু। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসে যে টিস্যুটা কী জিনিস। আমরা জানি মানবদেহের গঠন এবং কাজের একক হচ্ছে কোষ। অনেকগুলো কোষ একত্রিত হয়ে কী তৈরি করে, টিস্যু তৈরি করে। ঠিক আছে, তাহলে কোষের চেয়ে বড় একক হচ্ছে টিস্যু। এবার টিস্যু, অনেকগুলো টিস্যু একত্রিত হয়ে কী তৈরি করে, টিস্যু একত্রিত হয়ে তৈরি করে হচ্ছে অঙ্গ বা অর্গান। এরপরে অর্গানগুলো একত্রিত হয়ে কী তৈরি করে, অর্গানগুলো একত্রিত হয়ে তৈরি করে তন্ত্র। তন্ত্রটা একত্রিত হয়ে তখন হচ্ছে আমার দেহ তৈরি করে। আচ্ছা, তাহলে রক্ত কি, রক্ত হচ্ছে এক ধরনের টিস্যু। এবার রক্ত হচ্ছে কি ধরনের টিস্যু, রক্ত হচ্ছে আমাদের কানেকটিভ টিস্যু অথবা হচ্ছে যোজক টিস্যু। ঠিক আছে, তাহলে আমাদের প্রাণীদেহে টিস্যু কত প্রকার, প্রাণীদেহে টিস্যু হচ্ছে 4 প্রকার। এটা তোমাদেরকে ভালোভাবে মাথায় রাখতে হবে, যদিও পরীক্ষায় আসবে না তারপরেও, যে প্রাণীদেহে টিস্যু কত প্রকার, 4 প্রকার। আর উদ্ভিদের টিস্যু কত প্রকার, 2 প্রকার, যেটা তোমাদের বোটানিতে আছে। ঠিক আছে, একটা হচ্ছে এক্ষেত্রে আমাদের 4টার মধ্যে কানেকটিভ টিস্যু আছে, এরপরে হচ্ছে তোমার আবরণী টিস্যু আছে, মাসেল সেল আছে, নিউরোনাল সেল আছে। আর এক্ষেত্রে হচ্ছে আমাদের ভাজক টিস্যু আর হচ্ছে স্থায়ী টিস্যু, যেটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে 2 প্রকার আর প্রাণীর ক্ষেত্রে হচ্ছে 4 প্রকার। এখন ইউজুয়ালি কানেকটিভ টিস্যুগুলো হয় প্রত্যেকটাই হচ্ছে সলিড, বাট আমরা জানি রক্ত কি, রক্ত হচ্ছে লিকুইড। এই কারণে এটাকে বলা হয় স্পেশালাইজড। ঠিক আছে, বা বিশেষায়িত। এটাকে বলা হচ্ছে স্পেশালাইজড অথবা বিশেষায়িত। কেন? কারণ এটা হচ্ছে একটা ফ্লুইড কানেকটিভ টিস্যু। এটা একটা গেল। তাহলে রক্ত কি ধরনের টিস্যু, রক্ত হচ্ছে একটা যোজক টিস্যু। এরপরে রক্ত থেকে যে কোশ্চিনগুলো আসে সেগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চিন হচ্ছে রক্তের পিএইচ। ঠিক আছে, যে রক্তের পিএইচ জিনিসটা কি। আমরা জানি পিএইচ কি জিনিস, পিএইচ হচ্ছে একটা জিনিস কতটা অ্যাসিডিক বা কতটা বেসিক সেটার একটা পরিমাণই হচ্ছে পিএইচ। তাহলে এখান থেকে প্রতি বছরই অলমোস্ট দেখা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চিন হচ্ছে পিএইচ। তাহলে রক্তের পিএইচ কত, এটা আমাদেরকে ভালো করে মুখস্থ রাখতে হবে। কত? রক্তের পিএইচ হচ্ছে 7.4, এটা হচ্ছে গড়। ঠিক আছে, এরপরে কত, এরপরে হচ্ছে ±0.5, অর্থাৎ 7.35 থেকে 7.45 পর্যন্ত হচ্ছে রক্তের পিএইচ হতে পারে। এই পুরোটাই হচ্ছে নর্মাল। এটা খুবই ভালো করে মাথায় রাখতে হবে যে গড় রক্তের পিএইচ কত, সেটা হচ্ছে 7.4, আর রেঞ্জটা কত, 7.35 থেকে 7.45। এখান থেকে আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 2টা ওয়ার্ড, এটা সবসময়ের জন্য তোমাদেরকে মাথায় রাখতে হবে। আর এই সবগুলো হয়তো তোমাদের বইয়ে নাই, সেক্ষেত্রে এই জিনিসটা একটু লিখে ফেলো। ঠিক আছে, একটা হচ্ছে অ্যাসিডোসিস, আরেকটা হচ্ছে অ্যালকালোসিস। এই কোশ্চেনটা একবার আগে আসা কোশ্চেন, যে অ্যাসিডোসিস কী জিনিস, অ্যালকালোসিস কী জিনিস। আচ্ছা, সবসময় মাথায় রাখবা ওসিস। ওসিস একটা যেখানে থাকবে এটার মানে হচ্ছে বেড়ে যাওয়া। ওসিস শব্দের অর্থ বেড়ে যাওয়া। অর্থাৎ অ্যাসিডোসিস মানে কি, যে ক্ষেত্রে অ্যাসিডটা বেড়ে গেছে। এখন অ্যাসিডোসিস কখন হবে, অর্থাৎ পিএইচটা যখন কমে যাবে। অর্থাৎ যদি আমাদের ব্লাডের পিএইচ 7.35-এর চেয়ে কম হয়, সেক্ষেত্রে এই ঘটনাটাকে আমরা বলতেছি অ্যাসিডোসিস। ঠিক আছে, আচ্ছা। আর অ্যালকালোসিস কী জিনিস, এটা তোমরা তাহলে বুঝতেই পারছো যে আমি বলছি গড়, আরেকটা ছিল হচ্ছে 7.45। তাহলে 7.45-এর চেয়ে যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে এটাকে বলা হয় হচ্ছে অ্যালকালোসিস। আচ্ছা, এটা তোমরা ভালোভাবে মনে রাখবে, আর হচ্ছে এটা বইয়ে লিখেও ফেলবা যে অ্যাসিডোসিস কাকে বলে আর অ্যালকালোসিস কাকে বলে। তাহলে আমরা কি শিখলাম, আমরা এখন পর্যন্ত শিখলাম যে রক্ত কি, রক্ত একটা যোজক টিস্যু। কেমন যোজক টিস্যু, এটা একটা স্পেশালাইজড যোজক টিস্যু। কেন স্পেশালাইজড? কারণ যোজক টিস্যুগুলো হয় সাধারণত সলিড বা রক্ত, লসিকা, এগুলো হচ্ছে ফ্লুইড। এই কারণে এদেরকে বলা হয় স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। আচ্ছা, এরপরে আমরা শিখলাম রক্তের পিএইচ কত, সেটা হচ্ছে গড়ে 7.4, আর রেঞ্জ যদি বলি 7.35 থেকে 7.45। এছাড়া আমরা 2টা জিনিস শিখলাম, একটা হচ্ছে অ্যাসিডোসিস, আরেকটা হচ্ছে অ্যালকালোসিস। এছাড়া রক্ত থেকে কিছু কোশ্চিন আসতে পারে, তবে এগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন হলেও কখনো আসে নাই। যেমন হচ্ছে আমাদের রক্তের পরিমাণ, ঠিক কী পরিমাণ রক্ত আমাদের বডিতে থাকে, অথবা রক্তের তাপমাত্রাটা স্বাভাবিক, আমাদের বডির যে তাপমাত্রা সেটাই হচ্ছে রক্তের তাপমাত্রা। এই পরিমাণ, তারপরে হচ্ছে তাপমাত্রা, এগুলো আসতে পারে। ইভেন পরিমাণটা হচ্ছে তোমাদের একটা বইয়ে 2টা দেওয়া আছে, পুরুষের ক্ষেত্রে কত আর স্ত্রীদের ক্ষেত্রে কত। এই পরিমাণটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। আর হচ্ছে আমাদের বডি ওয়েটের কত % হচ্ছে রক্ত। ঠিক আছে, এই কোশ্চেনগুলো অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে। তারপরেও আমার পার্সোনাল সাজেশন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখান থেকে, সেটা হচ্ছে পিএইচ। রক্তের পিএইচ কি, অ্যাসিডোসিস কি, অ্যালকালোসিস কি। কারণ যেটা বললাম, বারবার দেখা যায় রক্ত থেকে ওই পার্ট থেকে বা শুরুর পার্ট থেকে কোশ্চেন করলে ওটাই করে। তাহলে এখন আমরা একটা মানুষের বডি থেকে রক্তটাকে বের করলাম। ঠিক আছে, রক্তটা বের করে এরকম একটা টেস্ট টিউব আছে, টেস্ট টিউবটাতে আমি নিলাম। নেয়ার পরে আমি দেখতে চাই আসলে রক্তের মধ্যে কি কি আছে। এটা আমরা ভালো করেই জানি, রক্তের মধ্যে 2টা জিনিস আছে, একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে রক্ত কণিকা। আচ্ছা, তাহলে এই যে টেস্ট টিউবটাকে নিলাম, এই টেস্ট টিউবটাকে নিয়ে আমি যদি সেন্ট্রিফিউজ করি,
কি জিনিস? এমন একটা মেশিন যেটা হচ্ছে বারবার বারবার ঘোরায়। আচ্ছা, ঘুরাইলে কি হবে? ঘুরাইলে যে জিনিসটার হচ্ছে ওজন অথবা হচ্ছে আমি বলতে গেলে ঘনত্ব বেশি, সেটা নিচে জমা হবে, আর যেটা কম সেটা হচ্ছে আমার উপরে জমা হবে। ঠিক আছে, এই উপরে জমা যেটা জমা হচ্ছে সেটা হচ্ছে রক্তরস, আর আমার নিচে যে জিনিসটা জমা হচ্ছে এটাই হচ্ছে আমার রক্ত কণিকা। আচ্ছা, তাহলে রক্তরস কি জিনিস? রক্তরস হচ্ছে রক্তের সেই পার্ট যেটার মধ্যে রক্তকণিকাগুলো ভাসতেছে। এখন আমার রক্তরস কত পার্সেন্ট? এটা হচ্ছে 55%। আর রক্তরসের ইংরেজি কি? প্লাজমা। এটা ভালো করে মাথায় রাখতে হবে। এরপরে রক্তরস থেকে যে কোশ্চেনগুলো সাধারণত আসে, যে রক্তরসে পানির পরিমাণ কত? 90 থেকে 92। আর কঠিন পদার্থের পরিমাণ কত? 8 থেকে 10%। এরপরে এই কঠিন পদার্থগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অজৈব আর একটা হচ্ছে জৈব। ঠিক আছে, এখন অজৈবর মধ্যে কি থাকবে? অজৈবর মধ্যে থাকবে বিভিন্ন ধরনের আয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, বাইকার্বনেট, ক্লোরাইড, এগুলা। আর জৈবর মধ্যে কি থাকবে? এটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমরা ভালো করে মুখস্থ করবো কি কি জৈবর মধ্যে কি কি আছে। আচ্ছা, আমি এটাও বলে দিচ্ছি আসলে কি কি পরীক্ষায় আসবে। জৈবর মধ্যে কি কি সাবস্টেন্স আছে? খাদ্য, সার আছে। এখন আমরা জানি একটা বস্তু আগে পরিপাক হয়, পরিপাক হওয়ার পরে সেটার যে সরলীকৃত জিনিসটা, সেই সরলীকৃত বস্তুটাই হচ্ছে আমাদের রক্তরস দিয়ে যায়। তাহলে কার্বোহাইড্রেট ভাঙলে সরলীকৃত হয়ে আমি কি পাবো? গ্লুকোজ পাবো। প্রোটিন ভাঙলে কি পাবো? অ্যামিনো অ্যাসিড পাবো। ফ্যাট ভাঙলে কি পাবো? ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এসব পাবো। সুতরাং খাদ্য সার হিসাবে এসব যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে রেচন বর্জ্য, যে জিনিসটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, যে আমাদের রেচন বর্জ্যগুলো কিসের মাধ্যমে যায়? কিসের মাধ্যমে যায়? রক্তরসের মাধ্যমে যায়। মানবদেহের প্রধান রেচন বর্জ্য কোনটা? আমরা খুব ভালো করেই জানি, সেটা হচ্ছে ইউরিয়া। ঠিক আছে, তাহলে প্রধান রেচন বর্জ্য আমাদের কি কি? ইউরিয়া। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে ইউরিক অ্যাসিড। এরপরে কি? অ্যামোনিয়া। এরপরে হচ্ছে ক্রিয়েটিনিন। এটা তোমরা ভালো করে মাথায় রাখবা, জিনিসটা কি ক্রিয়েটিন নাকি ক্রিয়েটিনিন? আমাদের রেচন বর্জ্য হচ্ছে ক্রিয়েটিনিন। ঠিক আছে, ক্রিয়েটিন না, এটাই হচ্ছে আমাদের রেচন বর্জ্য, ক্রিয়েটিনিন। তাহলে কি কি? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন। এছাড়া দুইটা আছে, একটা হচ্ছে জ্যানথিন আর একটা হচ্ছে হাইপোজ্যানথিন। এগুলো তোমাদের পরীক্ষায় আসতেও পারে, মনে রাখতে পারলে ভালো, না রাখতে পারলেও সমস্যা নেই, তবে এই চারটার নাম অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়া এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা তোমরা কন্টিনিউয়াসলি ভুল করো বারবার বলে দেওয়ার পরও, সেটা হচ্ছে ইউরিয়া কোথায় তৈরি হয়। ঠিক আছে, ইউরিয়া কোথায় তৈরি হয় এটা যেন নেক্সট টাইম কোথাও ভুল না যায়, সবসময় এত থাকবা ইউরিয়া তৈরি হচ্ছে লিভারে। ঠিক আছে, মূত্র তৈরি হয় কোথায়? মূত্র তৈরি হয় কিডনিতে। বাট ইউরিয়া কোথায় তৈরি হয়? ইউরিয়া তৈরি হয় লিভার বা যকৃতে। এটা ভালো করে লিখে নাও, এটার উপর স্টার মেরে দাও, এটা তোমার পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি এবং ভুল করার সম্ভাবনাও অনেক বেশি। আচ্ছা, গেল। তাহলে আমার রেচন বর্জ্য আমি কি কি পাইলাম? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন। আচ্ছা, এবার হচ্ছে প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন কি কি, বা প্লাজমা প্রোটিনের কাজ কি? প্লাজমা মানে রক্তরস, প্রোটিন মানে প্রোটিন। তাহলে আমার প্লাজমায় ভাসমান প্রোটিনগুলাই হচ্ছে প্লাজমা প্রোটিন, বা রক্তরসে ভাসমান প্রোটিনগুলাই হচ্ছে প্লাজমা প্রোটিন। এদের কাজ হচ্ছে এরা ক্যারিয়ার হিসেবে কাজ করে, এরা কোনো বস্তুকে নিয়ে যায়, কোনো বস্তুকে নিয়ে আসে, কোথাও পৌঁছে দেয়, এরকম। এখন এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে প্লাজমা প্রোটিনের মধ্যে আমাদের কি কি আছে। ঠিক আছে, আমি মনে রাখতাম এসজিএফপি দিয়ে অ্যালবিউমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন। ঠিক আছে, আমার প্লাজমা প্রোটিন কি কি আছে? অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন আর হচ্ছে প্রোথ্রম্বিন। এছাড়া এখানে গুরুত্বপূর্ণ একটা লাইন যেটা তোমাদের একবার পরীক্ষায় আসছে, যে প্লাজমা প্রোটিনগুলো তৈরি হয় কোথায়? প্রত্যেকটা প্লাজমা প্রোটিন তৈরি হয় লিভারে, খালি একটা ব্যতিক্রম। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা প্লাজমা প্রোটিন কোথায় তৈরি হচ্ছে? তৈরি হচ্ছে লিভারে। এই জিনিসগুলো কিন্তু বইয়ে ক্লিয়ারলি বা এক্স্যাক্টলি বলা নাই, এগুলো মোটামুটি বলা যায় বেসিক কোশ্চেন। সো আমি যেগুলো বলতেছি সেগুলো লিখে ফেলো। যেমন এটা একটা বললাম যে ইউরিয়া কোথায় তৈরি হয়? লিভারে। প্লাজমা প্রোটিনগুলো কোথায় তৈরি হয়? লিভারে। একটা ব্যতিক্রম, ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা হচ্ছে আমরা অ্যান্টিবডি পড়ছি, অথবা অ্যান্টিবডির আরেক নাম কি? ইমিউনোগ্লোবিউলিন। ঠিক আছে, অথবা এটার আরেক নাম হচ্ছে গামা গ্লোবিউলিন। এই জিনিসটা তৈরি হয় বি লিম্ফোসাইট থেকে, এই জিনিসটা তৈরি হচ্ছে বি লিম্ফোসাইট থেকে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা প্লাজমা প্রোটিন, আমার বডির যত প্লাজমা প্রোটিন আছে সবগুলো তৈরি হচ্ছে কোথা থেকে? তৈরি হচ্ছে লিভার থেকে। একটা ব্যতিক্রম, কোনটা? গামা গ্লোবিউলিন, অথবা এটার আরেক নাম হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন, অথবা এটার আরেক নাম হচ্ছে অ্যান্টিবডি। এটা তৈরি করে বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট প্লাজমা কোষে রূপান্তরিত হয়ে সেই ক্ষেত্রে হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। এটা আমরা ভালো করে মাথায় রাখবো। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে বডির সমস্ত প্লাজমা প্রোটিন কোথায় তৈরি হয়? অ্যালবুমিন কোথায় তৈরি হয়? গ্লোবিউলিন কোথায় তৈরি হয়? ফাইব্রিনোজেন কোথায় তৈরি হয়? সবগুলো তৈরি হয় লিভারে। ব্যতিক্রম কি? ব্যতিক্রম হচ্ছে অ্যান্টিবডি, অথবা ইমিউনোগ্লোবিউলিন, অথবা গামা গ্লোবিউলিন। যেটা কোথায় তৈরি হচ্ছে? যেটা তৈরি হচ্ছে তোমার বি লিম্ফোসাইটে, অথবা বি লিম্ফোসাইট প্লাজমা কোষে রূপান্তরিত হবে, তারপরে হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন তৈরি করবে। এখান থেকে এটাই তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। রক্তরসের পরিমাণ কত? রক্তরসে পানির পরিমাণ কত? খাদ্য সারের মধ্যে কি কি আছে? রেচন বর্জ্যের মধ্যে কি কি আছে? প্লাজমা প্রোটিনের মধ্যে কি কি আছে? প্লাজমা প্রোটিন কোথা থেকে তৈরি হয়? আর অ্যান্টিবডি কোথা থেকে তৈরি হয়? দ্যাটস এনাফ। এরপরে হচ্ছে রক্ত কণিকা।
রক্তকণিকার মধ্যে আমরা খুব ভালো করেই জানি যে 3 ধরনের রক্তকণিকা থাকে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। আচ্ছা, এখন লোহিত রক্তকণিকা, এটাকে লোহিত কেন বলা হয়? কারণ এটার মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন থাকে। ঠিক আছে, প্রত্যেকটা রক্তকণিকা যখন আমরা পড়বো, রক্তকণিকা থেকে আমাদের কিছু পরিচিত প্রশ্ন, যেটা আমি তোমাদেরকে প্রথমেই বলছি যে একটা হচ্ছে সংখ্যা আর হচ্ছে রক্তকণিকার কাজ, আমাকে অবশ্যই এই জিনিসগুলা মাথায় রাখতেই হবে, এটা হচ্ছে আমার জন্য মাস্ট। তোমাদের নতুন বই একটা ছক দেওয়া আছে যেটাতে প্রত্যেকটা রক্তকণিকার কাজ, তারপরে হচ্ছে সংখ্যা, উৎপত্তি সব কিছু একসাথে লেখা আছে। তো সেখান থেকে তোমরা অ্যাটলিস্ট যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে সংখ্যাটা মাথায় রাখবা, এরপরে হচ্ছে কাজটা মাথায় রাখবা। বাকিগুলো যদি তোমরা মাথায় রাখতে পারো ভালো, না রাখতে পারলেও কোনো সমস্যা নেই, তবে সেক্ষেত্রে সংখ্যা এবং কাজ যেন কোনোভাবেই বাদ না যায়। তাহলে সবার প্রথমে হচ্ছে আমরা আরবিসি। এখন আরবিসির সংখ্যাটা আমরা ভালো করে মুখস্থ করব, শুধু সংখ্যা মুখস্থ করব না, কার দেহে কত লাখ সেটা সহ মুখস্থ রাখবো। এই ক্ষেত্রে হচ্ছে আমার পুরুষের দেহে কত লাখ, এরপরে নারীর দেহে কত লাখ, ভ্রূণ দেহে কত লাখ, শিশুর দেহে কত লাখ, আমার প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি মুখস্থ করতে হবে। এরপরে হচ্ছে আরবিসির সংখ্যা যদি কারো কমে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে কি বলে? আমরা জানি সেক্ষেত্রে এটাকে বলে হচ্ছে অ্যানিমিয়া অথবা রক্ত শূন্যতা। এখানে একবার ডেন্টালের একটা কোশ্চিন আসছিল যে বাংলাদেশে রক্ত শূন্যতার একটা গুরুত্বপূর্ণ কারণ কি? বাংলাদেশের রক্ত শূন্যতার গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি, ঠিক আছে, লৌহের ঘাটতি। এখন লৌহের ঘাটতিটাকে কিভাবে হয়? সেটা হচ্ছে একটা হচ্ছে মেনস্ট্রুয়েশন, তারপরে হচ্ছে হুক ওয়ার্ম ইনফেস্টেশন, অর্থাৎ আমাদের যে কৃমি হয় পেটে সেখান থেকে হতে পারে, তারপরে হচ্ছে মেনস্ট্রুয়েশনের জন্য হতে পারে, অথবা যে কোনো ধরনের ব্লাড লসের জন্য হতে পারে, এটা মাথায় রাখবা। তাহলে লোহিত রক্তকণিকার আমরা সংখ্যাটা পড়ে ফেললাম, সবার দেহে আলাদা আলাদাভাবে যদি সংখ্যা কমে যায় সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হচ্ছে অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা। আর যদি বেড়ে যায় সেটাকে কি বলে? সেটাকে বলা হয় হচ্ছে পলিসাইথেমিয়া। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট লাইন। এরপরে হচ্ছে তোমাদের লোহিত রক্তকণিকার শেপটা কেমন আমরা জানি, সেটা হচ্ছে দ্বি অবতল চাকতির মতো, ঠিক আছে, এরকম দ্বি অবতল চাকতির মতো। এরপরে হচ্ছে এটার সাইজ যদি মাথায় রাখতে পারো ভালো, না রাখতে পারলেও সেক্ষেত্রে খুব একটা সমস্যা নেই। গেল অ্যানিমিয়া, পলিসাইথেমিয়া, সংখ্যা। এরপরে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আরেকটা কয়েকবার পরীক্ষায় আসছে, সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা কোথা থেকে তৈরি হয়, ঠিক আছে, এটার হচ্ছে উৎপত্তি। এটার উৎপত্তি কোথা থেকে? এটার উৎপত্তি হচ্ছে এটা হচ্ছে স্টেম সেল থেকে আসে। এই স্টেম সেলগুলো কোথায় থাকে? স্টেম সেলগুলো থাকে হচ্ছে বোন ম্যারোতে, ঠিক আছে। বোন ম্যারোর যে সেলগুলো আছে, স্টেম সেলগুলো থেকে হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকার উৎপত্তি হয়। এই প্রক্রিয়াটার নাম কি? এই প্রক্রিয়াটার নাম হচ্ছে এরিথ্রোপোয়েসিস। আমরা যদি ইংলিশ ওয়ার্ডগুলা বা এই ওয়ার্ডগুলার মিনিং বুঝি তাহলে অনেকটা বোঝা হয়ে যাবে। যেমন এই এরিথ্রো শব্দের অর্থ কি? এই এরিথ্রো শব্দের অর্থ হচ্ছে লাল, ঠিক আছে। আর পোয়েসিস শব্দের অর্থ কি? তৈরি হওয়া। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এরিথ্রোপোয়েসিস মানে কি? এরিথ্রোসাইট তৈরি হওয়া গেল। এখন এরিথ্রোপোয়েসিস কোথায় হয়? এটা আমরা বললাম বোন ম্যারোতে। বোন ম্যারোর কোন সেলে? বোন ম্যারোর স্টেম সেলে। আচ্ছা, এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা, সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা কোথায় কোথায় উৎপত্তি হইতে পারে। আমরা যখন একবারে শুরুর সময় সবার প্রথমে এটা তৈরি হয় হচ্ছে ইয়ক স্যাক থেকে, ঠিক আছে। জন্মেরও আগে যখন আমরা ভ্রূণ অবস্থায় আছি তখন এটা তৈরি হবে ইয়ক স্যাক থেকে। এরপরে এটা তৈরি হবে কোথা থেকে? লিভার এবং স্প্লিন থেকে, ঠিক আছে, বা যকৃত এবং প্লীহা থেকে। এরপরে এই জিনিসটা শিফট হয়ে যাবে বোন ম্যারোতে। কোন বোন ম্যারো? আমাদের বডির প্রত্যেকটা বোন ম্যারো। এরপরে যখন আমাদের বয়স 20 বছর 25 বছর হয়ে যাবে সেক্ষেত্রে কিছু স্পেসিফিক বোন ম্যারোতে এটা হয়। তবে আমাদের উৎপত্তির জন্য মাথায় রাখতে হবে যে কোথায় উৎপত্তি হয়। সর্বপ্রথম হচ্ছে ইয়ক স্যাক অথবা ভ্রূণথলি, এরপরে যকৃত এবং প্লীহা, এরপরে হচ্ছে বোন ম্যারো। আচ্ছা, এবার এরিথ্রোপোয়েসিস এই প্রক্রিয়াটাকে বাড়ায় একটা হরমোন আছে। সেই হরমোনটার নাম কি? হরমোনটার নাম হচ্ছে এরিথ্রোপোয়েটিন। এই এরিথ্রোপোয়েটিনটা কি করে? এই এরিথ্রোপোয়েটিনটা হচ্ছে বোন ম্যারোতে এরিথ্রোপোয়েসিস প্রক্রিয়াটাকে বৃদ্ধি করে। আর এই এরিথ্রোপোয়েটিনটা আসে কোথা থেকে? এটা আসে হচ্ছে কিডনি থেকে। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেনের মধ্যে এটা একটা, এটা কয়েকবার আসছে পরীক্ষায়। তাহলে আরবিসি থেকে যদি আমি কোশ্চেন বলি, আরবিসির সংখ্যা, বিভিন্ন দেহের সংখ্যা, এটার কাজ কি, অ্যানিমিয়া কখন হবে, পলিসাইথেমিয়া কখন বলবো সেটাকে, উৎপত্তি কোথা থেকে, এরপরে হচ্ছে কোথায় কোথায় প্রথমে উৎপত্তি হয়, প্রক্রিয়াটার নাম কি, আর হচ্ছে এরিথ্রোপোয়েটিন, এরিথ্রোপোয়েটিনটা কোথা থেকে আসে আর এটা কোথায় কাজ করে। এই গেল হচ্ছে আমাদের লোহিত রক্ত। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা। এছাড়া কিছু প্রশ্ন আছে, যেমন লোহিত রক্তকণিকার কাজ থেকে প্রশ্ন আসতে পারে। লোহিত রক্তকণিকার মূল কাজ কি? মূল কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন। আমরা জানি লোহিত রক্তকণিকার মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন থাকে। এই হিমোগ্লোবিনটা কি দিয়ে তৈরি? হিমোগ্লোবিনটা হচ্ছে হিমারগ্লোবিন দিয়ে তৈরি,
ঠিক আছে, এই হিমটা আবার কি দিয়ে তৈরি? হিমের মধ্যে থাকে হচ্ছে আয়রন, যে আয়রনটা দিয়ে হচ্ছে মূলত অক্সিজেনটা হচ্ছে আদান প্রদান হয়। তাহলে লোহিত রক্তকণিকার প্রধান কাজ সেটা হচ্ছে অক্সিজেন আদান প্রদান করা। এছাড়াও আরও অনেক কাজ আছে, যেমন রক্তের ঘনত্ব সান্দ্রতা রক্ষা করে। চিন্তা করো যে এটা হচ্ছে আমার একটা সলিউশনের মধ্যে সলিউট, তো সলিউট যত বাড়বে সেটার ঘনত্ব তত বাড়বে, অর্থাৎ আমার রক্তের মধ্যে যদি লোহিত রক্তকণিকার সংখ্যা অনেক অনেক বেড়ে যায় সেক্ষেত্রে আমার রক্তের ঘনত্ব বেড়ে যাবে। এটাও কে কন্ট্রোল করতেছে? এটা কন্ট্রোল করতেছে হচ্ছে আমার লোহিত রক্তকণিকা। এরপরে হচ্ছে আমরা যখন বাফার পড়ছি কেমিস্ট্রিতে, বাফার ছিল হচ্ছে 3 ধরনের, আমাদের রক্তের বাফার 3 ধরনের, তার মধ্যে একটা ছিল প্রোটিন বাফার। এই হিমোগ্লোবিনই মূলত প্রোটিন বাফার হিসেবে কাজ করে, তাহলে লোহিত রক্তকণিকা বাফার হিসেবেও কাজ করতে পারে। এছাড়া আমরা যখন এবিও ব্লাড গ্রুপিং করি আমরা কিসের উপর ভিত্তি করে করি? আমরা হচ্ছে একটা অ্যান্টিজেন আর হচ্ছে অ্যান্টিবডির উপর ভিত্তি করে করি। এই অ্যান্টিজেনটা কোথায় থাকে? এই অ্যান্টিজেনটাও থাকে হচ্ছে আরবিসিতে। তাহলে আরবিসির আমরা কি কি কাজ বললাম? একটা হচ্ছে অ্যান্টিজেন থাকে, যেটার জন্য হচ্ছে আমাদের ব্লাড গ্রুপিংয়ে হেল্প করে। এরপর হচ্ছে রক্তের ঘনত্ব সান্দ্রতা রক্ষা করে, অক্সিজেন পরিবহন করে। এসবই হচ্ছে মোটামুটি আরবিসি থেকে প্রশ্ন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা থেকে মূলত যে কোশ্চেনগুলো আসে সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকার কাজ। এটা হচ্ছে শ্বেত রক্তকণিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন। গত কয়েক বছরে ঘুরে ফিরে একটা জিনিসই আসে, সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকার কাজ। এখন শ্বেত রক্তকণিকাগুলোকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে গ্র্যানুলোসাইট আর একটা হচ্ছে অ্যাগ্র্যানুলোসাইট। ঠিক আছে, শ্বেত রক্তকণিকার সংখ্যা কত? মোটামুটি 4 থেকে 11,000। এখন শ্বেত রক্তকণিকা হচ্ছে আমার লিউকোসাইট। আচ্ছা, তাহলে শ্বেত রক্তকণিকা তৈরির প্রক্রিয়াটার নাম কি হওয়া উচিত ছিল? লিউকোপোয়েসিস, বাট এটাকে লিউকোপোয়েসিস বলা হয় না, এটাকে বলা হয় হচ্ছে মাইলোপোয়েসিস। তাহলে শ্বেত রক্তকণিকা যে প্রক্রিয়ায় তৈরি হয় তার নাম কি? মাইলোপোয়েসিস। আর এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা যে প্রক্রিয়ায় তৈরি হয় তার নাম কি? এরিথ্রোপোয়েসিস। সংখ্যা কত? মোটামুটি 4 থেকে 11,000। এছাড়া 2টা শব্দ তোমরা মনে রাখবা, একটা হচ্ছে পেনিয়া আর একটা হচ্ছে ওসিস। ঠিক আছে, পেনিয়া মানে কি? পেনিয়া মানে হচ্ছে কমে যাওয়া, আর ওসিস মানে তোমাদেরকে আমি অ্যাসিডোসিস অ্যালকালোসিস বোঝানোর সময় বলছি, এটা মানে হচ্ছে বেড়ে যাওয়া। আচ্ছা, তাহলে কোনো কারণে যদি লোহিত রক্তকণিকার সংখ্যা 4,000-এর চেয়ে কম হয়ে যায় এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় লিউকোপেনিয়া। ঠিক আছে, কারণ পেনিয়া শব্দের অর্থ কমে যাওয়া গেল। আর যদি কোনো কারণে 11,000-এর চেয়ে বেশি হয়ে যায় সেক্ষেত্রে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় লিউকোসাইটোসিস। ঠিক আছে, এই যে ওসিস মানে বেড়ে যাওয়া গেল। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে লিউকেমিয়া, এটা হচ্ছে একেবারে ক্যান্সার অ্যাসিস্টেড। ঠিক আছে, শ্বেত রক্তকণিকার ক্যান্সার বা ডাব্লিউবিসির ক্যান্সারকে বলা হয় লিউকেমিয়া। তো সেক্ষেত্রে সংখ্যা কত হবে? সেক্ষেত্রে এটা 1 লাখের চেয়েও বেশি হয়ে যাবে। জাস্ট যেমন লিউকোসাইটোসিস আমরা বললাম বেড়ে যাওয়া, অর্থাৎ 11,000-এর বেশি হলেই সেটা ওসিস। বাট লিউকেমিয়া কখন বলবো? সেটা যদি 1 লাখ 1.5 লাখ এরকম চলে যায় সেটাকে বলা হয় লিউকেমিয়া। আচ্ছা, এরপরে এই শ্বেত রক্তকণিকাগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? আমরা 2 ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে গ্র্যানুলোসাইট আর একটা হচ্ছে অ্যাগ্র্যানুলোসাইট। ঠিক আছে, এইখানে শব্দ দেখো কি কি আছে, একটা হচ্ছে গ্র্যানিউল আর একটা হচ্ছে সাইট। এই গ্র্যানিউল শব্দের অর্থ কি? গ্র্যানিউল শব্দের অর্থ হচ্ছে দানা, আর সাইট শব্দের অর্থ কি? সাইট শব্দের অর্থ হচ্ছে কোষ। তাহলে গ্র্যানুলোসাইট শব্দের অর্থ হচ্ছে দানাযুক্ত কোষ। ঠিক আছে, দানাযুক্ত কোষগুলো কয় ধরনের? 3 ধরনের, ইউসিনোফিল, বেসোফিল আর একটা হচ্ছে নিউট্রোফিল। আচ্ছা, এখন নিউট্রোফিল, নিউট্রো শব্দটা কোথা থেকে আসছে? আসছে নিউট্রাল থেকে। ঠিক আছে, অর্থাৎ এটা নিরপেক্ষ। নিউট্রোফিল বর্ণ নিরপেক্ষ, এটার কোনো দানা নাই। আচ্ছা, এরপর হচ্ছে বেসো। এই বেসো শব্দটা আসছে কোথা থেকে? বেস থেকে। ঠিক আছে, বেস মানে কি? ক্ষার, অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে ক্ষার আসক্ত, এক্ষেত্রে কি দানা থাকবে? এক্ষেত্রে হচ্ছে নীল দানা থাকবে। আর ইওসিন জিনিসটা হচ্ছে অ্যাসিডিক, এক্ষেত্রে কি থাকবে? এক্ষেত্রে হচ্ছে লাল দানা থাকবে। কি কি? তাহলে আমরা বললাম গ্র্যানুলোসাইট যার মধ্যে দানা আছে। ঠিক আছে, আর এরা এক ধরনের কোষ যার মধ্যে ডাব্লিউবিসি যাদের মধ্যে দানা থাকবে। কি কি আছে? ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। নিউট্রোফিলে কি থাকবে? কোনো দানা থাকবে না। ঠিক আছে, নিউট্রাল থেকে, বেসো বেস থেকে, তাইলে নীল, আর ইওসিনো হচ্ছে অ্যাসিড থেকে, তাহলে এটা হচ্ছে লাল গেল। আর কোন রঞ্জকে আমরা রঞ্জিত করি? আমরা এই ক্ষেত্রে যে রঞ্জকটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে লিশম্যান রঞ্জক। এদের সংখ্যাগুলো তোমাদেরকে পড়ে ফেলতে হবে, একটা ছকে সব সংখ্যা দেওয়া আছে, সংখ্যাগুলো পড়ে ফেলবা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কাজ। যেমন নিউট্রোফিলের কাজ কি? নিউট্রোফিল হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে।
মনোসাইটের কাজ কি? মনোসাইটও হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে। ইওসিনোফিলের কাজ কি? এটা হচ্ছে ক্রিমির লার্ভা বা অ্যালার্জিক অ্যান্টিবডিগুলোকে ধ্বংস করে। বেসোফিলের কাজ কি? হিস্টামিন এবং হেপারিন ক্ষরণ করে। লিম্ফোসাইটের কাজ কি? লিম্ফোসাইটের কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। আমি যে 5টা বা 6টা কাজ বললাম এগুলাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এর চেয়ে বেশি আমার মনে হয় না তোমাদের কিছু আসবে। সো এগুলো মুখস্থ রাখতে পারলেই দ্যাটস এনাফ। কি বললাম? ইওসিনোফিল কি কাজ করতেছে? ক্রিমির লার্ভা ধ্বংস করতেছে, তারপরে হচ্ছে আমার অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করতেছে, গেল। বেসোফিল কি করতেছে? হিস্টামিন ক্ষরণ করতেছে, হেপারিন ক্ষরণ করতেছে। হেপারিনটা কি কাজ করে আমরা জানি, এটা হচ্ছে রক্ত জমাট বাঁধতে দেয় না। আচ্ছা, তাহলে বেসোফিল হেপারিন ক্ষরণ করে। নিউট্রোফিল কি করতেছে? ফেগোসাইটোসিস করতেছে। আরেকটা কে ফেগোসাইটোসিস করে? মনোসাইট অথবা ম্যাক্রোফেজ। আর লিম্ফোসাইটের কাজ কি? লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি তৈরি করতেছে। তাহলে এই কাজগুলো মনে রাখতেই হবে। এরপর হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। এক্ষেত্রেও হচ্ছে গ্রানুলোসাইট শব্দটা আছে, সামনে হচ্ছে এখানে এ দিয়ে বোঝায় হচ্ছে অ্যাবসেন্ট, অর্থাৎ এক্ষেত্রে কোনো গ্র্যানিউল নাই। কি আছে? একটা হচ্ছে লিম্ফোসাইট আর একটা হচ্ছে মনোসাইট। এই মনোসাইটগুলো কি হয়? এই মনোসাইটগুলো যখন টিস্যুতে চলে যায় তখন এরা ম্যাক্রোফেজ তৈরি করে। তাহলে একটা মনোসাইট ছিল রক্তে, ঠিক আছে, এই রক্তে একটা মনোসাইট ছিল, এটা হচ্ছে আমার টিস্যু। যখন মনোসাইটটা টিস্যুতে চলে গেল এবং পার্মানেন্টভাবে বাসা বানাইলো, তখন এটা কি হবে? তখন এটা ছোট সেল ছিল যে এখানে বড় হবে, ঠিক আছে, তখনই এটার নাম হবে ম্যাক্রোফেজ। ঠিক আছে, কি নাম হবে? ম্যাক্রোফেজ। আর এর কাজ আমি আগেও বলে দিছি, নিউট্রোফিল আর ম্যাক্রোফেজ দুইটারই কাজ হচ্ছে ফেগোসাইটোসিস করা। ঠিক আছে, এই দুইটারই কাজ হচ্ছে ফেগোসাইটোসিস করা। এরপরে আরেকটা হচ্ছে লিম্ফোসাইট। এই লিম্ফোসাইটটা কি জিনিস? এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, তাহলে এই লিম্ফোসাইটগুলোকে ভাগ করা যায় হচ্ছে দুই ভাগে, একটা হচ্ছে বি লিম্ফোসাইট আর একটা হচ্ছে টি লিম্ফোসাইট। আচ্ছা, এই বি লিম্ফোসাইটটা কি তৈরি করে? এই বি লিম্ফোসাইটটা হচ্ছে অ্যান্টিবডি ক্ষরণ করে, যেটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঠিক আছে, ডিরেক্ট করে না। বি লিম্ফোসাইট আগে একটা কোষ, প্লাজমা কোষ নামে একটা কোষে রূপান্তরিত হয়, তারপরে গিয়ে অ্যান্টিবডি ক্ষরণ করে। তাহলে বি লিম্ফোসাইটের প্রধান কাজ কি? অ্যান্টিবডি ক্ষরণ। এটা অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে। আর প্রথমেও রক্তরস পড়ানোর সময় আমি বলছি যে প্রত্যেকটা প্লাজমা প্রোটিন তৈরি করবে লিভার, ব্যতিক্রম একটা, সেটা হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিবডি তৈরি করে বি লিম্ফোসাইট। ঠিক আছে, আরও অ্যাকুরেটলি বলতে গেলে কে? প্লাজমা সেল। আচ্ছা, এরপর হচ্ছে টি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইটগুলো দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে হেল্পার টি আরেকটা হচ্ছে সাইটোটক্সিক টি। হেল্পার টি কী করে? হেল্প করে। আর সাইটোটক্সিক টি হচ্ছে ডিরেক্ট কোষটাকে মারে। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের ডাব্লিউবিসির মোটামুটি পড়া। তাহলে আমাদের এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পড়াগুলো সেটা হচ্ছে ডাব্লিউবিসির কাজ। আমরা অবশ্যই কাজগুলা খুব ভালো করে পড়বো। আর আমি তোমাদেরকে যে 5টা থেকে 6টা কাজ বললাম, অবশ্যই এই পয়েন্টগুলো প্রত্যেকটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো এগুলো থেকেই মোটামুটি তোমাদের কোশ্চেন চলে আসবে। এছাড়াও বললাম যে লিউকোপোয়েসিস কাকে বলে, তারপরে হচ্ছে লিউকোপেনিয়া, তারপরে লিউকোসাইটোসিস, লিউকেমিয়া, এগুলো। এর বেশি তোমাদের কিছু লাগবে না। তবে এই ক্ষেত্রে যদি একটা কোশ্চেন বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। এই লাইনটা খুব ভালো করে গোল করো যে অ্যান্টিবডি কে তৈরি করে? বি লিম্ফোসাইট। আরও অ্যাকুরেটলি আমি যদি বলতে চাই কে তৈরি করে, সেটা হচ্ছে প্লাজমা সেল তৈরি করে। এই গেল হচ্ছে আমার ডাব্লিউবিসি। এছাড়া হচ্ছে বইয়ে তোমাদের ডাব্লিউবিসি আর আরবিসির মধ্যে একটা প্রপোর্শন দেওয়া আছে কত, ঠিক আছে, প্রত্যেকটা 700টা আরবিসির জন্য বডিতে ডাব্লিউবিসি থাকে একটা, অথবা অন্য একটা বইয়ে এটা 500:1ও দেওয়া আছে। তোমরা অবশ্যই 700:1 মনে রাখবা, তবে এটাও ব্যাকআপ হিসাবে মনে রাখবা। তবে এক্ষেত্রে যেটা আমি বললাম, আরবিসি থেকে সংখ্যা মনে রাখাটা খুব বেশি ইম্পর্টেন্ট, এরিথ্রোপয়েটিন শব্দটা ইম্পর্টেন্ট। একইভাবে ডাব্লিউবিসি থেকে আমার কাজগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট। ডাব্লিউবিসি থেকে যদি কোশ্চেন করে সেক্ষেত্রে হচ্ছে কাজ থেকে করার সম্ভাবনা সবচেয়ে বেশি, সংখ্যা থেকে করার সম্ভাবনা তুলনামূলক কম। এরপরে হচ্ছে প্ল্যাটিলেট। ঠিক আছে, প্ল্যাটিলেট থেকে ইউজুয়ালি খুব একটা কোশ্চেন হয় না। প্ল্যাটিলেট কি জিনিস? প্ল্যাটিলেট হচ্ছে অনুচক্রিকা। আচ্ছা, এর মধ্যে নিউক্লিয়াস থাকে, এর মধ্যে নিউক্লিয়াস থাকে না। তাহলে কার কার মধ্যে নিউক্লিয়াস আছে? শুধুমাত্র ডাব্লিউবিসির মধ্যে নিউক্লিয়াস আছে, আরবিসির মধ্যেও কোনো নিউক্লিয়াস নাই, প্ল্যাটিলেটের মধ্যেও কোনো নিউক্লিয়াস নাই। আচ্ছা, প্ল্যাটিলেটের মূল কাজ কি? প্ল্যাটিলেটের মূল কাজ হচ্ছে রক্ত তঞ্চন বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, গেল। এছাড়াও প্ল্যাটিলেট থেকে কিছু ছোট ছোট প্রশ্ন আছে, যেমন হচ্ছে প্ল্যাটিলেটের সংখ্যা, প্ল্যাটিলেটের গড়ের সংখ্যা কত? ঠিক আছে, প্ল্যাটিলেটের ইংরেজি কি? থ্রোম্বোসাইট। তাহলে প্ল্যাটিলেট তৈরির প্রক্রিয়ার নাম কি? থ্রোম্বোপোয়েসিস। প্ল্যাটিলেট কোন কোষ থেকে তৈরি হয়? এটা তৈরি হয় হচ্ছে মেগা ক্যারিওসাইট থেকে। এই মেগা ক্যারিওসাইটগুলো কোথায় থাকে? এগুলো থাকে হচ্ছে বোন ম্যারোতে। তাহলে আমার আরবিসি তৈরি হয়েছিল কোন সেল থেকে? অস্থিমজ্জার স্টেম সেল থেকে। আর প্ল্যাটিলেট তৈরি হলো অস্থিমজ্জার মেগা ক্যারিওসাইট থেকে। এরপরে হচ্ছে প্ল্যাটিলেটের সংখ্যা, প্ল্যাটিলেটের কাজ,
এছাড়া প্ল্যাটিলেটের কাজগুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, সেটা হচ্ছে যে সেরোটোনিন ক্ষরণ করে কে? সেরোটোনিন এবং হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন, এই দুইটা জিনিস কে ক্ষরণ করে? যেটা বলছিলাম যে তোমাদের অবশ্যই বোর্ড কোশ্চেনগুলো ভালোভাবে পড়তে হবে। এই কোশ্চেনটা যেই বছর বোর্ডে আসছে ঠিক তার পরের বছরই হচ্ছে মেডিকেলে আসছে, ঠিক আছে? সো বোর্ড কোশ্চেনগুলো ভালো করে পড়বার, প্ল্যাটিলেট থেকে এই হচ্ছে মোটামুটি কোশ্চেন। এছাড়া যদি একটু কঠিন কোশ্চেন করতে চাই সেক্ষেত্রে আমরা একটা জিনিস বললাম যে কোনো কিছু কমে যাওয়াকে বলা হয় হচ্ছে পেনিয়া, ঠিক আছে? তাহলে অনুচক্রিকা কমে যাওয়াকে আমি কি বলবো? থ্রোম্বোসাইটোপেনিয়া। এটা কিসে হয়? তোমাদের বইয়েরই একটা রোগ যেটার জন্য থ্রোম্বোসাইটোপেনিয়া হতে পারে, ঠিক আছে? আমরা পড়ছিলাম যে ডেঙ্গুতে কি হয়, ডেঙ্গুতে হচ্ছে অনুচক্রিকা ভেঙে যায়। তো অনুচক্রিকা যদি ডেঙ্গুতে ভেঙে যায় তাহলে আমার অনুচক্রিকার সংখ্যা কি হয়ে যাবে? অনুচক্রিকার সংখ্যা কমে যাবে, অর্থাৎ ডেঙ্গুতে কি হতে পারে? থ্রোম্বোসাইটোপেনিয়া হতে পারে। এই গেল হচ্ছে মোটামুটি তোমাদের রক্তকণিকার পড়া। এছাড়া আমি বই দাগায় দেব, বইয়ের দাগানো লাইনগুলো তোমরা চেষ্টা করবা সবগুলাই পড়ার জন্য, ঠিক আছে? তবে আমি মোটামুটি কয়েকভাবে দাগাই, একটা হচ্ছে 5 স্টার, তারপরে 3 স্টার, 7 স্টার, এভাবে, যেন 7 স্টারগুলা বা 5 স্টারগুলা মিস না যায়। 3 স্টারগুলো যদি তুমি পড়তে পারো ভালো, না পড়তে পারলেও খুব একটা সমস্যা হবে না, কিন্তু 5 স্টার এবং 7 স্টার কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। আর আমি ক্লাসের সময় ঠিক যে কথাগুলো বলছি এর একটা লাইনও তুমি বাদ দিতে পারবে না, প্রত্যেকটা লাইন তোমাকে ভালোভাবে পড়তে হবে। আর আমরা প্রথমেই দেখাইছিলাম যে কোনটা থেকে কত সালে কি কি আসছে, তো দেখছি আমরা যে রক্তকণিকা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক 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 বেশি, ঠিক আছে? তোমাদের বারো হয়তো অনেক বেশি কোশ্চেনে আসার সম্ভাবনা এটা থেকে, কারণ তোমাদের হয়তো শর্ট সিলেবাসের পরীক্ষা হইতে পারে। আচ্ছা, সেই ক্ষেত্রে আরবিসি থেকে যেটা বললাম, আরবিসির সংখ্যা, এরিথ্রোপয়েটিন কোথা থেকে আসে এগুলো ইম্পর্টেন্ট। আর ডাব্লিউবিসি থেকে বলছি, ডাব্লিউবিসির কাজটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। এর মধ্যে কোন কাজগুলো? তোমাদের বই অনেকগুলো কাজ আছে, এক একটা কণিকার 4 থেকে 5টা করে কাজ দেওয়া আছে, ঠিক আছে? তোমাদের সবগুলো লাগবে না, আমি আরও একবার রিভিউ দিচ্ছি, ভালো করে মাথায় রাখবা। ইওসিনোফিল কি করতেছে? ক্রিমিল লার্ভা অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করতেছে। বেসোফিল কি করতেছে? হেপারিন ক্ষরণ করতেছে, হিস্টামিন ক্ষরণ করতেছে। নিউট্রোফিল আর ম্যাক্রোফেজ দুইজনই কি করতেছে? ফেগোসাইটোসিস করতেছে। আর লিম্ফোসাইট কি করতেছে? লিম্ফোসাইটের মধ্যে দুই ধরনের, একটা হচ্ছে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করতেছে, আর টি লিম্ফোসাইট হচ্ছে ডিরেক্ট যেই অ্যান্টিজেনটা আছে বা বাইরের যে ফরেন পার্টিকেলসটা আছে সেটাকে ধ্বংস করতেছে। তাহলে এই গেল হচ্ছে তোমাদের রক্তকণিকার পড়া, এটা খুবই ইম্পর্টেন্ট। সো এটা প্রত্যেকটা লাইন ভালোভাবে তোমরা মনে রেখে পড়বা। আর আমি যেগুলো এক্সট্রা জিনিস লিখে দিলাম সেগুলো অবশ্যই বইয়ের মধ্যে লিখে ফেলবা।